ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব আর্নেস্ট জং-এর বিখ্যাত ছোট গল্প লস্ট স্প্রিং। তো চলো প্রথমে আর্নেস্ট জং-এর সম্পর্কে কিছু শুনে নিই। তিনি রাউরকেল্লাতে জন্মগ্রহণ করেন এবং বড় হয়ে ওঠেন হায়দ্রাবাদ শহরে। তার পড়াশোনা হায়দ্রাবাদ শহর ও আমেরিকাতে। তার বাবা মা দুজনেই লেখালেখির সাথে যুক্ত ছিলেন। তিনি ইন্ডিয়ান রাইটার হিসেবেই ক্যারিয়ার শুরু করেন। কিছু নিউজ পেপারে তিনি এডিটরের কাজ করেন এবং তার সাথে সাথে কিছু বইও লেখেন। এই গল্পে লেখক সমাজের দরিদ্রতা এবং অভাবের কারণে শিশু শ্রমিক বৃদ্ধির চিত্র তুলে ধরেছেন। এই গল্পটার দুটো সাবটাইটেল আছে। প্রথম যে সাবটাইটেল তার নাম সামটাইমস আই ফাইন্ড আ রুপি ইন দ্য গার্বেজ। তাহলে চলো এই গল্পটাই আমরা প্রথম শুনে নিই। তুমি এটা কেন করো? আমি জিজ্ঞেস করলাম সাহেবকে, যাকে আজ সকালে আমি আমার পার্শ্ববর্তী আবর্জনার স্তূপ থেকে কিছু খুঁজতে দেখেছি। সাহেব অনেক আগেই ঘর ছেড়েছে। ঢাকায় সবুজ মাঠের মধ্যে তার বাড়ি, যার কথা আজ প্রায় তার মনেই নেই। তার মাকে বলেছে যে তাদের জীবনে নাকি অনেক ঝড় এসেছিল, তাই ঘর বাড়ি ছেড়ে আসতে হয়েছে। বড় শহর যেমন এখন তারা দেখছে, সেই শহরে সোনা খোঁজার জন্যই তারা ঘর ছেড়েছে। সে দূর প্রান্তে তাকিয়ে বলল, আমার আর কিছু করার নেই। আমি ঝট করে বলে ফেললাম, স্কুল যাও। বলে ফেলার পর বুঝলাম এই কথাটার গাম্ভীর্য কতটা। সাহেব বলল, আমাদের ওখানে তো কোনো স্কুল নেই, যদি একটা স্কুল হয় আমি যাব। আমি কিছুটা ইয়ার্কি করেই বললাম, আমি যদি একটা স্কুল খুলি তুমি আসবে? সে একটা বড় হাসি দিয়ে বলল, হ্যাঁ। কিছুদিন পর সে আমার কাছে দৌড়ে এসে বলল, তোমার স্কুল কি তৈরি হলো? আমি কিছুটা ইতস্তত করে বললাম, স্কুল করতে তো অনেক সময় লাগে। আমি জানতাম আমি এমন একটা প্রমিস করেছি যেটার কোনো মানে হয় না, কিন্তু এই প্রমিসটাই তাদের অন্ধকার জগতের চারিদিকে ছড়িয়েছিল। কিছু মাস যাবার পর আমি একদিন তার নাম জিজ্ঞাসা করলাম। সে বলল, সাহেব এ আলম। সেই নামের মানে জানতো না। যদি জানতো এই নামের মানে বিশ্বের সম্রাট, তাহলে তার পক্ষে তার পরিস্থিতিতে এটা বিশ্বাস করা কঠিন হতো। সে তার নামের মানে না জেনেই রাস্তায় রাস্তায় তার বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতো, যারা সবাই খালি পায়ে ঘুরতো সকালের পাখির মতো। সকালে দেখা গেলেও তাদেরকে বিকালের পর আর দেখা যেত না। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমরা চপ্পল পরো না কেন? সে খুব সাধারণভাবে উত্তর দিল, আমার মা সেগুলো আলমারি থেকে নামায় না। অন্য আরেকজন বলল যে দু পায়ে দু রকম জুতো পরেছিল, জুতো ওর মা নামালেও তা ফেলে দেয়। আমি যখন এই রকম জুতো নিয়ে মন্তব্য করলাম, যে সে তখন জুতো দুটো অদল বদল করে নিল আর কিছুই বলল না। তৃতীয় ছেলেটি বলল, আমার জুতো চাই, যে জীবনে একজোড়া জুতো পায়নি। দেশে দেশে ঘুরে বেরিয়ে আমি অনেকেই গ্রাম বা শহরে খালি পায়ে হাঁটতে দেখেছি, তবে সেটা টাকার অভাবে না, বরং তাদের সংস্কৃতি। আমি এই ক্ষেত্রে একটু অবাক হলাম, কারণ এটার কারণ শুধুই অভাব। আমার একটা গল্প মনে পড়ছে, যেটা উদীপীর একজন আমায় বলেছিল, যে যখন স্কুল যেত একটা মন্দির পেরিয়ে যেতে হতো, যেটার পুরোহিত ছিল তার বাবা। সেই মন্দিরের কাছে একটু দাঁড়াতো এবং প্রার্থনা করতো একজোড়া জুতোর জন্য। প্রায় 30 বছর পর আমি সেই গ্রাম এবং সেই মন্দিরে গেছিলাম। দেখলাম সেটা এখন অনেকটা নির্জন। পশ্চাৎ প্রান্তে যেখানে নতুন পুরোহিত ছিল, সেখানে অনেক লাল আর সাদা প্লাস্টিকের চেয়ার ছিল। একটা বাচ্চা ছেলে ধূসর ইউনিফর্ম পরে পায়ে মোজা আর জুতো পরে হাঁপাতে হাঁপাতে এলো আর তার স্কুল ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেললো। সেই ছেলেটিকে দেখে আমার অন্য ছেলেটির কথা মনে পড়লো, যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল যে সে যে জুতো পেয়েছিল সেটা যেন কখনো না হারায়। ঈশ্বর তার প্রার্থনা শুনেছিল। তার মতো অনেকেই এখন জুতো পরছে, কিন্তু প্রতিবেশী নোংরা কোরানো ছেলেরা এখনো জুতো পায়নি। আমার একজন নোংরা কোরানো ছেলের সাথে পরিচয় হওয়ার জন্য একদিন সীমাপুরি গেলাম। দিল্লির পার্শ্ববর্তী হলেও সেটা দিল্লির জনজীবনের থেকে যে অনেক পিছিয়ে সেটা বুঝতে পারলাম। এখানের বেশিরভাগ মানুষই 1971 সালের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে। সাহেবের পরিবার ও তার অন্তর্ভুক্ত। আগে এই জায়গায় লোকজন প্রায় ছিলই না, কিন্তু এখন জনসংখ্যা অনেক। মাটির দেওয়াল, টিন আর তিরপলের চাল,
নর্দমার জল, এই সব কিছুর মধ্যেই প্রায় 10,000 বস্তিবাসী এখানে আছে। 30 বছরের বেশি সময়ে এরা এখানে আছে, তাও এদের কোনো পরিচয়পত্র নেই। তবে ভোটার কার্ড আছে, যেটার দ্বারা তারা পরে ভোটার হতে পারবে আর খাদ্যশস্যও পাবে। বেঁচে থাকার জন্য তাদের কাছে পরিচয়ের থেকে খাবার বেশি গুরুত্বপূর্ণ। আমি কয়েকজন ছেঁড়া শাড়ি পরা মহিলাকে জিজ্ঞাসা করলাম তারা তাদের সবুজ মাঠ, নদী ছেড়ে এখানে বাস করছে কেন। তারা বলল তাদের কাছে খেতে পাওয়াটাই আসল। তাদের যদি পেটে খিদে নিয়ে মরতে না হয় তাহলে এই জায়গায় তাদের ভালো। যখনই তারা সেখানে খাবার এর সন্ধান পায় তারা তাদের বাড়ি এখানেই স্থাপন করে। শিশুরা এখানেই বড় হয়, তারা টিকে থাকতে শিখে যায়। আর সীমাপুরীতে বেঁচে থাকা মানেই আবর্জনা কোরানো। বছরের পর বছর হতে হতে এটা এখন তাদের শিল্প, আর আবর্জনা কোরানো তাদের কাছে সোনা। এটাই তাদের কাছে এক টুকরো রুটি, মাথার ছাদ, যতই সেটা ফুটো হোক না কেন। একটা শিশুর কাছে এটা আরো বেশি কিছু। সাহেবের চোখ জলজল করলো যখন সে বলছিল যে কখনো কখনো সে একটা কয়েন বা 10 টাকার নোট কুড়িয়ে পায়। যখন একটা রূপোর কয়েন পাওয়া যায় তখন খোঁজা বন্ধ করা যায় না, মনে হয় যদি আরো পাই। শিশুদের কাছে এইভাবেই আবর্জনা স্তূপের আলাদা অর্থ তাদের পিতা মাতার থেকে। শিশুর কাছে এটা অবাক বিস্ময়, কিন্তু তাদের পরিবারের কাছে শুধুই বেঁচে থাকা। একটা শীতের সকালে দেখলাম সাহেব পাশের ক্লাবের গেটের বাইরে দুজন সাদা জামা পরা ছেলের টেনিস খেলা দেখছে। সে গেটের বাইরে থেকে বলল, আমার এই খেলাটা খুব ভালো লাগে। আমি ভিতরে যাই যখন কেউ থাকে না। মাঠের পাহারাদার আমার দোলনাটা ব্যবহার করতে দেয়। সাহেব টেনিস শু পরেছিল, কিন্তু সেটা তার জামা আর প্যান্টের সাথে বেমানান ছিল। সে আমায় এই ব্যাপারটা বর্ণনা করলো যে কোনো বড় লোকের ছেলে একটা ছোট্ট ফুটোর জন্য জুতোটা ফেলে দিয়েছে, যেটা সে কুড়িয়ে নিয়ে পড়েছে, কারণ তার কাছে এই অল্প ছেঁড়া কোনো ব্যাপার না। সে খালি পায়ে হাঁটতে অভ্যস্ত, তার কাছে একটা ফুটো জুতো হলো স্বপ্ন। কিন্তু যে খেলাটা সে দেখে সেটা তার সাধ্যের বাইরে। একদিন সকালে সাহেব দুধের দোকানের দিকে যাচ্ছিল, তার হাতে একটা স্টিলের পাত্রও ছিল। সে আমায় হাতে করে দেখিয়ে বলল, আমি এখন রাস্তার নিচে ওই চায়ের দোকানটায় কাজ করি। আমায় 800 টাকা আর সারাদিনের খাবার দেয়। আমি জিজ্ঞাসা করলাম, তোমার এই কাজটা ভালো লাগে? তার চোখে দেখলাম সেই স্বতঃস্ফূর্ত আনন্দ আর নেই। তার প্রতিদিনের পিঠে নিয়ে বয়ে চলা প্লাস্টিকের ঝুলি অনেক হালকা মনে হলো এই স্টিলের পাত্রর থেকে, কারণ সেটা তার নিজের, আর সেই পাত্রটা ছিল চা দোকানের মালিকের। সাহেব খুব বেশি দিন নিজের প্রভু নিজেই থাকলো না। তো এই কাহিনীটা এখানেই শেষ হলো। এবার শুনে নেব দ্বিতীয় সাবটাইটেলটার কাহিনী, যার নাম আই ওয়ান্ট টু ড্রাইভ আ কার। মুকেশ নিজেই নিজের মাস্টার হতে চাইতো। সে একজন মোটর মেকানিক হতে চাইতো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি গাড়ি সম্পর্কে কিছু জানো? সে সোজা আমার দিকে তাকিয়ে বলল, আমি গাড়ি চালানো শিখব। তার এই স্বপ্নটা একটা মরীচিকার মতো ছিল এই ধুলোময় শহর ফিরোজাবাদে, যেটা চুড়ি তৈরির জন্য বিখ্যাত ছিল। এই শহরের প্রত্যেকটা বাড়ি চুড়ি তৈরির সাথে যুক্ত ছিল। এইটা ছিল কাঁচ ফুকানো শিল্পের কেন্দ্র। এখানে সবাই দিনের পর দিন অগ্নিকুণ্ডের পাশে বসে কাঁচ ঢালাইয়ের কাজ করত। তারা সব মহিলার জন্য কাঁচের চুড়ি তৈরি করত। মুকেশের পরিবারও এদের মধ্যে একটা। তারা জানতো না যে এই কাজটা বাচ্চাদের জন্য বেআইনি। উচ্চ তাপমাত্রায় ছোট্ট একটা ঘরে বসে অল্প আলোতে এই চুড়ি তৈরির জন্য প্রায় 20,000 শিশু তার দৃষ্টিশক্তি হারাচ্ছে। মুকেশ আমায় তাদের বাড়ি নিয়ে গিয়েছিল, যেটা দ্বিতীয়বার তৈরি, আর এটা সে গর্বের সাথে বলতো। আমি হেঁটে যাচ্ছি আবর্জনায় ভরা দুর্গন্ধযুক্ত রাস্তা দিয়ে, সেই সব বাড়ির পাশ দিয়ে যা এখনো রয়ে গেছে ভঙ্গুর দেওয়াল, টলমলে দরজা, জানালা নেই। একটা আদিম অবস্থায় সহাবস্থান করা মানুষ এবং প্রাণীর পরিবারের ভিড় এখানে। আমরা এইরকম একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম, যেটা টলমলে লোহার দরজায় এসে একটা লাথি মেরে সে খুলে ফেললো। আমরা একটা অর্ধনির্মিত কুঁড়ে ঘরে প্রবেশ করলাম। এর এক অংশ মরা ঘাসে বোনা। সেখানে একটি কাঠের উনুনের ওপর গরম পালং শাকের পাতায় একটা বড় পাত্রে রাখা আছে। মেঝেতে একটা বড় অ্যালুমিনিয়ামের পাত্রে আরো সবজি কাটা আছে। একজন অল্প বয়সী দুর্বল মহিলা পুরো পরিবারের জন্য রান্না করছে। ধোঁয়ায় তার চোখ মুখের বাজে অবস্থা, তাও সে হাসলো।
সে মুকেশের বড় দাদার বউ। যদিও তার বয়স বেশি না, তবু সে সংসারের 3 পুরুষের দায়িত্ব সামলায়। তাকে বউ বলে সম্মানও করা হয়। যখন মুকেশের বয়স্ক বাবা প্রবেশ করলো, তখন তার বৌদি আস্তে আস্তে ভাঙা দেয়ালের আড়ালে সরে গেল। তার ঘোমটা দিয়ে তার মুখটা ঢাকা দিয়ে দিল। প্রথাগত চাহিদা অনুসারে পুত্রবধূদের বয়স্ক পুরুষদের সামনে তাদের মুখ ঢেকে রাখতে হয়। এই বয়স্ক মানুষটিও দক্ষতার সঙ্গে চুড়ি তৈরি করে। প্রথম জীবনে অনেক কষ্টের পর প্রথমে দর্জি, তারপর এই পেশায় সে আসে। সে না পারে বাড়িটা সারাতে, আর না পারে তার 2 ছেলেকে স্কুলে পাঠাতে। শুধু সে এইটুকুই তার ছেলেদের শেখাতে পেরেছে যেটা সে জানে, আর সেটা হলো চুড়ি তৈরি। মুকেশের ঠাকুমা এটা বলতো যে এটাই নাকি ভাগ্য, সে তার স্বামীকে এই চুড়ির কাঁচের গুঁড়ে অন্ধ হয়ে যেতে দেখেছে। ঈশ্বর প্রদত্ত বংশকেই কখনো ভাঙা যায়? তিনি ইঙ্গিত করেন, তারা চুড়ি তৈরির জাতের মধ্যে জন্মগ্রহণকারী। তারা ফিরোজাবাদের ঘরে, প্রতিটা বাড়িতে, প্রতিটা উঠোনে, প্রতিটা রাস্তায় চুড়ি ছাড়া আর কিছুই দেখেনি। চুড়ির শাড়ি, রৌদ্রোজ্জ্বল সোনালি, ধানের সবুজ, রাজকীয় নীল, গোলাপি, বেগুনি, রামধনু 7টা রঙের মধ্যে থেকে উদ্ভূত প্রতিটি রং। এলোমেলো উঠোনের ঢিবিতে পড়ে আছে 4 চাকার হাত গাড়িতে স্তূপাকৃত। যুবকরা বস্তি শহরের সরু গলিতে ঠেলে নিয়ে যাচ্ছে এগুলো। আর অন্ধকার কুঁড়ে ঘরে ঝিকমিক করে জ্বলন্ত তেলের প্রদীপের রেখার পাশে ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের সাথে বসে রঙিন কাচের টুকরো ঝালাই করে চুলির বৃত্ত বানাচ্ছে। তাদের চোখ বাইরের আলোর চেয়ে অন্ধকারের সাথে বেশি খাপ খাইয়ে নেয়। এ কারণেই তারা প্রায়শই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাদের দৃষ্টিশক্তি হারায়। সবিতা, একটি ধূসর গোলাপি পোশাক পরা একটা অল্প বয়সী মেয়ে, একজন বয়স্ক মহিলার পাশে বসে আছে, কাচের টুকরোগুলো ঝালাই করছে। যখন তার হাত যান্ত্রিকভাবে যন্ত্রের চিমটেটার মতো নড়াচড়া করছে, তখন আমি ভাবছি সে কি জানে যে চুড়ি তৈরি করতে যাকে সাহায্য করছে সেই চুড়ি কতটা পবিত্র। এটি একজন ভারতীয় নারীর অলংকার, বিবাহে মঙ্গলের প্রতীক। হঠাৎ একদিন তার উপর সেই দিনটাও আসবে যখন তার মাথায় লাল ওড়না দিয়ে ঢাকা থাকবে, আর হাতে মেহেন্দি দিয়ে লাল রং করা হবে, এবং তার কবজিতে লাল রঙের চুড়ি থাকবে। সে তারপর কনে হবে, তার পাশে বৃদ্ধা মহিলার মতো, যে অনেক বছর আগে কনে হয়েছিল। তার কবজিতে এখনো চুড়ি আছে, কিন্তু চোখে কোনো আলো নেই। আনন্দ ভেজা কণ্ঠে সে বলল সে তার সারা জীবনে একবারও পেট ভরে খেতে পায়নি। তার স্বামী একজন বৃদ্ধ দাড়িওয়ালা। সে বলল, আমি চুরি ছাড়া আর কিছুই জানি না। আমি যা করেছি তা হলো পরিবারের থাকার জন্য একটা ঘর। তার কথা শুনে মনে হলো তিনি এমন কিছু অর্জন করেছেন যা অনেকেই তা করতে তাদের জীবনে ব্যর্থ হয়েছে। তার মাথার উপর ছাদ আছে, প্রতিটা ঘরে খাওয়ার জন্য যথেষ্ট খাবারও নেই, তবু চুড়ি তৈরির ব্যবসা ছাড়া আর কিছু করার কথা সে কখনোই ভাবেনি। যুবকরা তাদের প্রবীণদের বিলাপের প্রতিধ্বনি করে। মনে হচ্ছে ফিরোজাবাদের সময়ের সাথে সাথে খুব একটা পরিবর্তনও হয়নি। বছরের পর বছর ধরে মন খারাপ করে দেওয়া পরিশ্রম সমস্ত উদ্যোগ ও স্বপ্ন দেখার ক্ষমতাকে হত্যা করছে। কেন তোমরা নিজেদেরকে একটি সমবায়ে সংগঠিত করো না? আমি একদল যুবককে জিজ্ঞাসা করি, যারা তাদের পিতা ও পূর্বপুরুষদের ফাঁদে ফেলেছিল এমন মধ্যস্থকারীদের দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে। যদিও আমরা সংগঠিত হই, তবুও আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে, মারধর করবে এবং অবৈধ কিছু করার জন্য জেলে টেনে নিয়ে যাবে। তারা বলল, তাদের মধ্যে এমন কোনো নেতা নেই, এমন কেউ নেই যে তাদের জিনিসগুলোকে অন্যভাবে দেখতে সাহায্য করতে পারে। তাদের বাবারাও তাদের মতোই ক্লান্ত। তারা অন্তহীনভাবে কথা বলে, একটা সর্পিল ধারায়, যা দারিদ্র্য থেকে উদাসীনতা, লোভ এবং অন্যায়ের দিকে এগিয়ে যায়। তাদের কথা শুনে আমি দুটি স্বতন্ত্র জগৎ দেখতে পাই। একটি পরিবার দারিদ্র্যের জালে আটকা পড়া, যাদের মধ্যে তারা জন্মগ্রহণ করে জাতপাতের কলঙ্কের বোঝা চাপা পড়ে, আর অন্যটি সাহুকার, দাসত্বভোগী, পুলিশ সদস্য, আইনের রক্ষক, আমলা এবং রাজনীতিবিদদের একটা দুষ্ট চক্র। তারা একসাথে বাচ্চার ওপর এমন বোঝা চাপিয়ে দিয়েছে যা তারা চেপে রাখতে পারবে না। সে বুঝতে না পেরে তার বাবার মতো স্বাভাবিকভাবেই এটি গ্রহণ করে। অন্য কিছু করার কথা তার সাহসেই আসে না। মুখোশের মধ্যে যখন আমি এর একটা ঝলক অনুভব করি, আমি উল্লাসিত হই। আমি মোটর মেকানিক হতে চাই, সে আবার বলে।
সে গ্যারেজে যাবে এবং শিখবে, কিন্তু গ্যারেজটি তার বাড়ি থেকে অনেক দূর। আমি হেঁটে যাব, সে জোর দিয়ে বলে। তুমি কি বিমান ওড়ানোর স্বপ্ন দেখো? হঠাৎ সে চুপ করে যায়। না, মাটির দিকে তাকিয়ে সে বলে। তার ছোট্ট মুখের লজ্জা এখনো অনুশোচনায় পরিণত হয়নি। সে তার শহরের রাস্তাঘাটে ছুটে চলা গাড়ির স্বপ্ন দেখতেই সন্তুষ্ট, কারণ ফিরোজাবাদের ওপর দিয়ে খুব কম বিমানই উড়ে যায়। তো গল্পটা এই পর্যন্তই। দুটো সাবটাইটেল ছিল, দুটো সুন্দর কাহিনী ছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আবার পরের গল্পতে দেখা হচ্ছে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো।